আজকের টপিক স্টার্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের সম্পর্ক দিয়ে। তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। যাই হোক, ক্লাস 11 আর 12 এর প্রতিটি চ্যাপ্টার যতগুলো এখন পর্যন্ত করিয়েছি সেগুলো তোমরা আমার চ্যানেলে গিয়ে সেখানে প্লেলিস্ট নামে একটা পোর্শন আছে, ওই প্লেলিস্টে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম অনুযায়ী সাজানো আছে এবং সেই চ্যাপ্টারে ঢুকতে গেলে 3-4টা বা 2টো বা 3টা যটা ক্লাস লেগেছে একটা চ্যাপ্টার করতে, সেই ক্লাসগুলো পরপর সাজানো আছে। তোমরা ওখান থেকে দেখে নিবে, তাহলে পরপর ক্লাসগুলো একদম বইয়ে যেভাবে সাজানো আছে সেভাবে পেয়ে যাবে। যাই হোক, আজকে যেটা পড়াচ্ছি সেটা তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের সম্পর্ক। এটা তড়িৎ বিভব চ্যাপ্টার স্টার্ট করেছি, প্রথম পার্ট পড়ানো হয়ে গেছে, এটা সেকেন্ড পার্ট। তো তড়িৎ ক্ষেত্র আমরা জানি ই, যার ডেফিনিশন হলো যে একটা কোনো আধান যদি কোথাও রেখে দিই তাহলে তার চারপাশে যে জায়গা জুড়ে তার ইনফ্লুয়েন্সটা মানে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, যেটা বিচার করা হয় একটা +1 আধানকে সেই এরিয়ার মধ্যে একটা যে কোনো পয়েন্টে এনে যে কি পরিমাণ আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করছে সেটা। এক সেকেন্ড, আমি একটু সরি। তো আমরা জানলাম যে ই হয় তড়িৎ ক্ষেত্র, ই ইজ ইকুয়াল টু, এটা যদি কিউ আধানের জন্য হয় তো কিউ বাই কে আর স্কোয়ার। আর সেটা যদি আমরা এই আধানটার জন্য বিভব বের করি তাহলে আমরা দেখি এই +1 আধানকে অসীম থেকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে আমাদের যে কাজ করতে হয় সেটা হলো বিভব। সেই কাজটা কত বের দেখেছি, V = Q বাই কে আর। আমরা এখন যেটা বলবো সেটা হলো এই ই আর ভি এর মধ্যে সম্পর্ক। আগে ভি এর ডেফিনিশনটা দেখে নি। ভি এর ডেফিনিশন হলো যে একটা কোনো আধানকে আনতে তোমার কৃতকার্য অসীম থেকে একটা কোনো পয়েন্টে। আবার আরেকটা জিনিস শিখেছিলাম যেটা হলো বিভব পার্থক্য। সেটা হলো তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কোনো একটা বিন্দু থেকে যদি আরেকটা বিন্দুতে নিয়ে যেতে আমাকে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হলো কিন্তু তোমার বিভব পার্থক্য। এখন এই বিভব তড়িৎ ক্ষেত্র ই আর এই বিভব ভি এর মধ্যে আমরা সম্পর্ক করব। মানে হলো যদি আমরা তড়িৎ ক্ষেত্র ই জানি তাহলে ভি কি করে বের করবো, বা ভি জানলে ই কি করে বের করবো, তার একটা সম্পর্ক করব। দু ধরনের সম্পর্ক করব। এক নম্বর করবো আগে সুষম তড়িৎ ক্ষেত্রে। সুষম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রটা সুষম মানে এক পাশে কোথাও ঢের সারা পজিটিভ আছে আর এক পাশে নেগেটিভ আছে, ফলে ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখাগুলো হবে একদম পজিটিভ থেকে নেগেটিভ স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন ওয়ালা তড়িৎ ক্ষেত্রগুলোকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। তো সুষম তড়িৎ ক্ষেত্র যদি আমি দেখি তাহলে মনে করলাম সুষম তড়িৎ ক্ষেত্র নিলাম, এই সুষম তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা পয়েন্ট চুজ করলাম এ এবং আরেকটা পয়েন্ট চুজ করলাম সাপোজ বি। এবার অবভিয়াসলি যদি কোনো একটা পজিটিভ আধানকে মানে পজিটিভ ইউনিট আধানকে অসীম থেকে বি পয়েন্টে নিয়ে আসছি তাহলে যে কাজ করতে হবে সেটা হলো ভিভি, দ্যাট ইজ পোটেনশিয়াল এট বি। আর সেই আধানকে যদি আমি এ পয়েন্টে নিয়ে আসি তাহলে সেই কাজ করতে হবে সেটা হলো ভিএ। এবার অবভিয়াসলি ভিএ ইজ গ্রেটার দেন ভিবি, কারণ আমি এটা জানি যে এদিকে পজিটিভ আধান আছে এবং পজিটিভ 1 আধানকে আনতে গেলে এখানে যতটা বিকর্ষণ ফিল করবে এখানে আনতে আরো বেশি বিকর্ষণ ফিল করবে, ফলে আনতে আরো বেশি কাজ করতে হবে। তো অবভিয়াসলি ভি ইজ গ্রেটার দেন ভিবি। এবার যখন আমি পজিটিভ ইউনিট 1 কে আধানকে বি পয়েন্টে নিয়ে চলে এসেছি, সেই বি পয়েন্ট থেকে এবার যদি এ পয়েন্টে নিয়ে আসি তাহলে যে কাজ করতে হবে সেটাকে বলা হয় বিভব পার্থক্য, কারণ এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যেই রয়েছে এবং একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট নিয়ে আসছি। সেই বিভব পার্থক্যটা কত, VA মাইনাস VB। মানে এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যেই দুটো পয়েন্ট চুজ করলাম এ আর বি, যেখানে এ এর পটেনশিয়াল VA, বি এর পটেনশিয়াল VB। তাহলে বি থেকে এ তে একটা কোনো আধানকে পজিটিভ ইউনিট আধানকে আনতে যে কাজ করতে হয় সেটা হলো এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, দ্যাট ইজ VA মাইনাস VB। এবার সেই কার্যটা কত, কার্যকরটা আমরা জানি যে এখান থেকে আনবো কার বিরুদ্ধে আনবো, অবভিয়াসলি তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে, সেটা কত ই। হয়ে গেল এই তড়িৎ ক্ষেত্রটা যেটা আমি নিয়েছি সুষম তড়িৎ ক্ষেত্রটা।
এবার কতটা আনবো, সাপোজ এটা ধরে নিলাম আর বা ডি, কিছু একটা ধরলাম, বই ডি ধরেছে তাহলে আমি একটু ডি ধরছি, ডি ধরলাম মনে করো, তাহলে কতটা হলো মানে কার্য কত হবে ই ইন্টু ডি, একটা মাইনাস হবে। কেন মাইনাস হবে, কারণ ইটা হলো এই বরাবর আর ডিটা হলো এই বরাবর, কারণ এখান থেকে আনবো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র আর সরণ দুটা বিপরীতমুখী, তাই গেল তাহলে মাইনাস ই ইন্টু ডি। এবার এই যে কার্যটা কিসের কার্য, বি বিন্দু থেকে আধানটাকে এ বিন্দুতে আনতে কার্য। এবার সেটাকে আমি কি বললাম একটু আগে, পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি। দেয়ারপর আমি বলতে পারি না ভিএ মাইনাস ভিবি is equal to minus E into D. That means E is equal to minus VA minus VB by D. তাহলে এটাই হলো তোমার তড়িৎ ক্ষেত্র আর বিভব এর মধ্যে সম্পর্ক। VA minus VB আমি আলাদা V ধরে নিলাম, তাহলে এটা একটা বিভব হয়ে গেল। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র আর বিভবের মধ্যে সম্পর্ক শিখলাম সুষম তড়িৎ ক্ষেত্রে। এবার এই জিনিসটা আমি শিখবো অসম তড়িৎ ক্ষেত্রে। অসম তড়িৎ ক্ষেত্র মানে কি, সাপোজ আঁকা পাকা কোন দিকে কোনটা বড় হয়ে গেছে তুমি বলতে পারছো না, কোথাও এখানে পজিটিভ এদিকে নেগেটিভ কোথাও ঠিক নেই, কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে দুটো পয়েন্ট যদি চুজ করি তাহলে সেই দুটো পয়েন্ট কিন্তু কখনোই স্ট্রেট হয় না, খুব সরণটা হয় না, দূরত্বের মতো হয়। কিন্তু যে কোনো একটা কার্ভ লাইন হোক বা অসম লাইন হোক, সেখানে যদি খুব কাছাকাছি দুটো পয়েন্ট চুজ করি, এটা আর এটা আমরা চুজ করলাম, তাহলে কিন্তু সেই দুটো পয়েন্ট কিন্তু খুবই কাছাকাছি হওয়ার ফলে তারা কিন্তু স্ট্রেট লাইন হয় বা সরণ হয়। তো সাপোজ এই দুটো পয়েন্ট চুজ করলাম, মানে অসম তড়িৎ ক্ষেত্রে আমি দুটো পয়েন্ট চুজ করলাম এ আর বি, যারা খুব ক্লোজ। এটাকে যদি আমি বড় করে আঁকি তাহলে মনে করলাম সেই এটা হলো এটা এন্ড দিস ইজ দ্য বি, বড় করে দেখাচ্ছি। দ্যাটস মিন এটা বড় করে দেখাচ্ছি ঠিক, কিন্তু এই ডিসটেন্সটা কিন্তু তোমার ডি নয়, এই ডিসটেন্সটা ধরতে হলে আমাকে ডিএক্স বা ডিআর যে কোনো কিছু ধরতে হবে, মানে ছোট ক্ষুদ্র বোঝাচ্ছে, বুঝে গেল? তাহলে এখান থেকে একটু ধরলাম আমি ডিআর। এইবার অবভিয়াসলি তবুও এখানে যাই হোক, এদিক থেকে যদি ডিরেকশনটা এদিক হয় তড়িৎ ক্ষেত্রের যে কোনো মুহূর্তে, তাহলে কিন্তু আমি বুঝতে পারছি যে বি পয়েন্টে আনতে যে বিভব হবে এ পয়েন্টে তার বিভবটা একটু বেশি হবে। এবার আমি এর ভিএ ভিবি নাম দিলাম না, কারণ খুব একটা বেশি না, অল্প বেশি। তো সাপোজ আমি বি পয়েন্টের বিভবটার নাম ভি দিলাম, তাহলে আমি এ পয়েন্টের বিভবটা বলতে পারি যে ভি এর থেকে জাস্ট একটু বেশি, দ্যাট ইজ ডিভি। আমি ভিএ বা ভিবি বলছি না, কারণ আমি জানি ডি আর দূরত্বে যেহেতু রয়েছে আমি ধরে নিলাম যে অল্প একটু বেশি, যেটা কি ডিভি পরিমাণ। তাহলে অবভিয়াসলি এটার বিভব ভি প্লাস ডিভি, এটার বিভব ভি, এইটা এর মধ্যে কি গ্যাপ কত ডিআর। তো অবভিয়াসলি এইখান থেকে এখানে আনতে যে কৃতকার্য করতে হয়েছে সেটা কত, সেটা তো সেই ই পরিমাণ তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে করতে হয়েছে এবং আনতে হয়েছে আমাকে ডিআর, নেগেটিভ ফর ডিআর আর ই অপোজিট। এবার এই কৃতকার্যটা কি, আবার এখান থেকে এখানে আনতে যে কৃতকার্য সেটা কি বিভব পার্থক্য, মানে এর বিভব আর এই বিভবের মধ্যে একটা যে পার্থক্য রয়েছে সেটা কত, সেটা হলো এই বিভব আর এই বিভব পার্থক্য হলো ভি প্লাস ডিভি, হাইয়েস্ট বিভব মানে এই পয়েন্ট বিভব মাইনাস ভি, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর। এবার ভি প্লাস ডিভি মাইনাস ভি মানে ডিভি কেটে যাবে, বাকি থাকবে ডিভি, ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডিআর, দ্যাট ইজ ইকুয়াল টু ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। এটা হলো অসম তড়িৎ ক্ষেত্রে ফিল্ড আর বিভবের মধ্যে সম্পর্ক। দেখো বোঝা গেল কিনা? তাহলে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রে বিভব আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক শিখলাম, অসম তড়িৎ ক্ষেত্রেও বিভব আর তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক শিখলাম। এবার আমরা একটা আহিত গোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব দুটাই বের করব। তড়িৎ ক্ষেত্র যদি আমরা আগের চ্যাপ্টারে বের করেছিলাম, আবার একবার করে নিচ্ছি। মনে করো এটা একটা আয়ত গোলক, কিউ আধান দ্বারা আয়ত আছে, এটা যদি একটা পয়েন্ট হয়, এখান থেকে আর দূরত্বে যদি আমি তড়িৎ ক্ষেত্র বের করি তাহলে ই ইজ ইকুয়াল টু হয় কিউ বাই কে, যদি এটা আর ব্যাসার্ধের হয় এবং তাহলে এই ডিসটেন্স যদি এক্স ধরলাম, সাপোজ এক্স হয়, তাহলে কিউ বাই কে এক্স স্কয়ার। আর বিভব কি হবে, অবভিয়াসলি ভি ইকুয়াল টু কিউ বাই কে এক্স। যদি এর পৃষ্ঠে বের করি তাহলে ই ইজ ইকুয়াল টু হবে কিউ বাই কে, শুধু ব্যাসার্ধটা আর স্কয়ার, আর বিভব হবে ভি ইজ ইকুয়াল টু কিউ বাই কে এক্স। যাই হোক, ইনসাইডে যদি বের করি তাহলে ইনসাইডে তড়িৎ ক্ষেত্র যদি এটা সলিড হয় তাহলে আধানটা যতটা কমে যায় বাকি যে আধানটা পড়ে থাকে তার সাপেক্ষে বের করতে হয়,
আর যদি ফাঁপা গোলক হয় তাহলে ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র থাকেই না, তবে ভেতরে কিন্তু তড়িৎ বিভব থাকে এবং যার মান এই V = Q/kx এর সমান হয়। যাই হোক, এটা হয়ে গেল। এবার আমরা যেটা পড়বো সেটা হলো তড়িৎ স্থিতিশক্তি। মন দিয়ে দেখবেন না, তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি কাকে বলে? স্থিতিশক্তি মানে জানি আকার, আকৃতি, অবস্থান, এই সবকে বলা হয় স্থিতিশক্তি। তো তড়িৎ স্থিতিশক্তি মানে কিছুই না, যে আধানগুলোকে যদি আমি একটা জায়গায় রাখি পরপর সাজিয়ে, তাহলে এই পুরো সিস্টেমটা মানে পুরো আধান যে কটা ছিল আমার সেই কটাকে রাখতে যে পরিমাণ এনার্জি লাগে সেটাকে বলা হয় তড়িৎ শক্তি, মানে স্থিতিশক্তি। কেমন বোঝে? বা যে কাজটা করতে হয়, মানে শক্তিটা অ্যাকচুয়ালি কাজই, মানে 2-3টা আধান দিলাম তোমাকে, সেই আধানগুলোকে যদি কোনো একটা জায়গায় রাখো সাজিয়ে, তাহলে তুমি যে কাজটা করবে টোটাল মানে পুরো সিস্টেমটা রাখার জন্য, সেই কাজটাই কি ওই আধানগুলোর মধ্যে তড়িৎ স্থিতিশক্তি রূপে জমা থাকবে। যেমন সাপোজ দুটো নিয়ে করি, সাপোজ তোমাকে দুটো আধান দেওয়া হলো Q1 এবং Q2। তুমি Q1টাকে নিয়ে এখানে বসালে, যখন Q1কে এখানে নিয়ে বসালে তোমার কোনো রকম সমস্যা হয়নি, কারণ তুমি কারোর বিরুদ্ধে কিছু করনি, নাথিং, তুমি শুধু একে বসালে। কিন্তু যখনই এই Q1কে বসানোর পর তোমাকে বলা হলো আর দূরত্বে Q2কে বসাও, তখন কিন্তু Q2কে বসাতে গেলে তোমাকে অবভিয়াসলি এই Q1 এর তড়িৎ বিভবের এগেইনস্টে কাজ করতে হবে, তাই না? বা এই Q1 এর তড়িৎ ক্ষেত্রের এগেইনস্টে কাজ করতে হবে। যদি এই Q1 এর এগেইনস্টে কাজ করতে যদি একক আধানকে আনো, তাহলে তোমাকে যে কাজ করতে হয় সেটা হলো V বিভব, যেটা কার V? Q1 এর V। অবভিয়াসলি সেখানে এককের জায়গায় যদি Q2 আধান নিয়ে আসো, তাহলে যে কাজটা করতে হয় সেটা হলো Q2 × V। তাহলে Q2 × V কে বলা হয়, তাহলে Q2V একটা কাজ করতে হলো। যখনই তুমি Q2 আধানকে নিয়ে চলে আসলে তোমার কাজ কমপ্লিট। তার মানে Q1 আধানকে যখন তুমি এখানে রাখলে তখন তোমাকে কোনো রকম কাজ করতে হয়নি, Q2 আধানকে যখন রাখলে তোমাকে Q2V কাজ করতে হলো। যেখানে ভিটা কি? ভিটা হলো Q1 এর বিভব। তো অবভিয়াসলি দুটো আধানকে একসাথে রাখতে তোমাকে টোটাল যে কাজ করতে হলো সেটা হলো Q2V। তাহলে এই Q2V কে বলা হয় স্থিতিশক্তি। তাহলে তড়িৎ স্থিতিশক্তি ইকুয়াল টু Q2 × V, যার মধ্যে ভিটা কি? Q1/kr। বুঝা গেল এর বিভব। সো এখানে Q2V ইকুয়াল হবে Q2 Q1/kr। যদি এসআই করি তাহলে স্থিতিশক্তি হবে তোমার Q2 Q1/4πε0r। এটা হলো তড়িৎ স্থিতিশক্তি। দেখো বোঝা গেল কিনা? এখন যেটা আমরা করবো সেটা হলো একটা তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে প্রয়োজনীয় স্থিতিশক্তি বা শক্তি, এটা মন দিয়ে বুঝবে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা হলো আমি এর আগে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে দেখিয়েছিলাম যে একটা এক্সটার্নাল তড়িৎ ক্ষেত্রে মানে অলরেডি ক্রিয়েটেড একটা সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে। সুষম তড়িৎ ক্ষেত্র উপর দিকে মানে নিচের দিকে প্লাস আছে, উপর দিকে মাইনাস আছে, এরকম ভাবে সৃষ্ট একটা তড়িৎ ক্ষেত্রে যদি একটা দ্বিমেরু থাকে, কোণ করে থাকে, -Q + Q वाला দ্বিমেরু যদি এই তড়িৎ ক্ষেত্রের সাথে একটা কোণ করে থাকে, তাহলে এই দ্বিমেরুটার উপর একটি দ্বন্দ্ব বল কাজ করে। কেন দ্বন্দ্ব বল কাজ করে? কারণ দেখি দ্বিমেরুটার উপর এই তড়িৎ ক্ষেত্র যদি E হয়, তাহলে এই E যদি তড়িৎ ক্ষেত্র হয় তাহলে এই আধানটার উপর ক্রিয়াশীল বল হয় QE। অবভিয়াসলি এই আধানটার উপর ক্রিয়াশীল বল হয় QE, কিন্তু এই বলটা হয় উপর দিকে কারণ প্লাসকে বিকর্ষণ করে, আর এই বলটা হয় নিচের দিকে কারণ মাইনাসকে প্লাস আকর্ষণ করে। কিন্তু বল দুটোর পরিমাণ কিন্তু সেম। এবার আমরা জানি দুটো একই পরিমাণ বল বিপরীত দিকে যদি কাজ করে এবং ভিন্ন ক্রিয়া রেখা বরাবর, একই লাইনে না, এর লাইন এটা এর লাইন এটা, তখন কিন্তু বস্তুটা ঘোরে এবং তখন এই দুটোকে বলা হয় একসাথে কাপল বা দ্বন্দ্ব। এবং যখনই কোনো বস্তুর উপর দ্বন্দ্ব সৃষ্টি হয় তখন জিনিসটা যখন ঘোরে তখন সেই ঘোরাটাকে বলা হয় টর্ক। ওর উপর অ্যাপ্লাই হয় কি? টর্ক। সেই টর্কের মান হয় হলো এই দ্বন্দ্বের যে কোনো একটি বল ইনটু দ্বন্দ্বের লম্ব, মানে কি বলবো, বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। মানে এটা যদি একটা বলের ক্রিয়ারেখা হয় আর এটা যদি বলের ক্রিয়ারেখা হয়, তাহলে এই দুটোর মধ্যে লম্ব দূরত্ব মানে এইটুকুটা, এটাকে বলা হয় তোমার টর্ক। তাহলে অবশ্যই আমাকে আগে এই লম্ব দূরত্বটা খুঁজতে হবে।
তো অবভিয়াসলি এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, তাহলে এটা যদি থিটা হয় এটা হলো 2l, তাহলে এই পার্টটা হয় এটা থিটা হলে এটা ভূমি, এটা লম্ব, তাহলে অতিভুজের সাপেক্ষে এটা হলো 2l sin থিটা। তাহলে টর্কের ভ্যালু হয় QE ইনটু লম্ব দূরত্ব মানে 2l sin থিটা, দ্যাট ইজ QE ইনটু 2l sin থিটা। আমি এটা কিন্তু আগে চ্যাপ্টারে একবার করেছি, দ্যাট ইজ এবার Q ইনটু 2l মানে P, তাহলে PE sin থিটা বা P ক্রস E আমি দেখেছি। তার মানে আমরা জানি যে এই দণ্ডটা মানে এই তড়িৎ দ্বিমেরুটার উপর একটা টর্ক কাজ করছে। টর্কের কাজ হলো বস্তুটাকে ঘোরানো, সেই টর্কের ভ্যালু কত? QPE sin থিটা। এত ক্লিয়ার? এবার মন দিয়ে দেখবে, যদি এই টর্কটা কাজ করে তাহলে আমি যদি এটাকে আবার কি করতে চাই, তোমার এই তড়িতের সাথে কি বলে ওটাকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেই বরাবর যদি ওকে সোজা করতে চাই তাহলে আমাকে কিন্তু এটাকে থিটা অ্যাঙ্গেল ঘোরাতে হবে। এইবার মনে করো যে আমি যদি ওর উপর ক্রিয়াশীল টর্ক টাও হয়, তাহলে যদি আমি ওটাকে এই টাওয়ের বিরুদ্ধে যদি আমি কৃতকার্য মানে কি ধনাত্মক হতে হবে, অর্থাৎ যে টাওটা কাজ করছে, টর্কটা যেদিকে কাজ করছে তার বিরুদ্ধে গিয়ে যদি আমি কাজ করি তাহলে কিন্তু তাকে আমি যতটা বিক্ষেপিত হয়ে আছে সেই বিক্ষেপিতটাকে আমি আবার সোজা করতে মানে থিটা অ্যাঙ্গেলটাকে আবার মানে ফিল্ডের সাথে অ্যালাইন মানে একই দিকে করতে পারবো। তো যদি টাও কাজ করে এর উপর, তাহলে আমাকে বাইরে থেকে যে বলটা প্রয়োগ করতে হবে সেটা মিনিমাম টাও এর সমান হতে হবে। কারণ তুমি যদি সামনের দিকে যাও, তোমাকে যদি পেছনের দিকে আমি টেনে আনি, তাহলে তোমাকে মানে পেছনের দিকে টানার একমাত্র মানে সব থেকে মিনিমাম বল হলো তোমার সামনের দিকে যতটা বলে তুমি এগাচ্ছ সমপরিমাণ বল। যদি আমি সমপরিমাণ বল দিই যেটা এক্সটার্নাল বাইরে থেকে, যেটা টাও এর উপর কাজ করছে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, তারই সমপরিমাণ বল আমি বিপরীত দিকে দিলাম টাও এক্সটার্নাল, তাহলে আমি কিন্তু ওকে এবার পজিশন থেকে বিক্ষিপ্ত করতে পারবো। এবার তবে যেহেতু এই বলটা এক্স্যাক্টলি এর সমান, যে টার্নটা কাজ করছে তার সমান, তাহলে কিন্তু আমি একেবারে সম্পূর্ণ বিক্ষিপ্ত করতে পারবো না, আমাকে অল্প অল্প করে বিক্ষিপ্ত করতে হবে। তো মনে করলাম আমি যে বলটা দিলাম টাও এক্সটার্নাল, তার জন্য আমি এই দ্বিমেরুকে ডি থিটা পরিমাণ বিক্ষিপ্ত করতে পারলাম, মানে খুবই অল্প। মনে রাখবে, যদি কারো বলের বিরুদ্ধে তুমি তার সমপরিমাণ বল দাও তাহলে তাকে তার জায়গা থেকে খুব অল্প পরিমাণ তুমি সরাতে পারবে, সেটা হলো ডি থিটা হলো। তাহলে তোমার এইটুকু সরাতে যে কার্য করতে হলো সেটা কত? সেটা হলো টাও এক্সটার্নাল ইনটু ডি থিটা হলো। তাহলে তুমি যদি পুরো থিটাটাই সরাতে চাও তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা ডিডব্লিউ অবশ্যই। তাহলে ডাব্লিউ ইকুয়াল হবে ইন্টিগ্রেশন 0 থেকে থিটা তোমার টাও এক্সটার্নাল ইনটু ডি থিটা। মনে রাখবে। তাহলে দেখি এটা কি হয়। এবার টাও এক্সটার্নালটা কি? একদম এক্স্যাক্টলি ইকুয়াল টু টাও, দ্যাট ইজ পি সাইন থিটা ইনটু ডি থিটা। পিই বেরিয়ে গেল, সাইন থিটা ডি থিটা কি কস থিটা 0 টু থিটা, দ্যাট ইজ পি ইনটু 1 মাইনাস কস থিটা। লিমিটটা যদি বসিয়ে দিই তাহলে এই যে কাজটা করতে হলো সেটাই কি দ্বিমেরুকে বিক্ষিপ্ত করার জন্য স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে আমরা একটা দ্বিমেরুকে বিক্ষিপ্ত করার জন্য কি পরিমাণ স্থিতিশক্তি লাগে সেটাও শিখে নিলাম। নেক্সট টপিক, স্থিতিশক্তি মানে আমরা জানলাম কি, আগেরটা দেই। স্থিতিশক্তি মানে হলো কিউ ইনটু ভি, মানে কারো পোটেনশিয়ালে কোনো একটা আধানকে দিয়ে যেতে যে কাজ করতে হয়, মানে কারো পোটেনশিয়ালের বিরুদ্ধে গিয়ে আমাকে যে কাজ করতে হয় সেটা হলো কি তোমার স্থিতিশক্তি কিউভি। যাই হোক, তো স্থিতিশক্তির আগে একক হয় ইলেকট্রন ভোল্ট, এটা একটু পরে আসছি। তার আগে এটা বলে দিই যে স্থিতিশক্তি থাকে বলেই কিন্তু সেই শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। মানে তুমি একটা জিনিসকে যদি ওপরে নিয়ে যাও তার মধ্যে স্থিতিশক্তি জমা হয় mgh, তারপরে যখন তুমি ছেড়ে দাও ওটা অটোমেটিক নিচের দিকে পড়ে, তখন সেই স্থিতিশক্তি হারায় আর গতিশক্তি অর্জন করে। সেরকম যদি কোনো একটা দুটো পয়েন্ট হয় এ আর বি, তাদের বিভব পার্থক্য যদি হয় ভি, ভি মানে ভি ধরলাম, তাহলে সেক্ষেত্রে
বি থেকে একটা আধানকে এ তে আনতে, কিউ আধানকে যদি এ তে আনি, তাহলে যে কাজ করতে হয় সেটা হলো কিউবি, এবং সেটা হলো স্থিতিশক্তি এই সংস্থাটার। তাহলে যখন এই বি থেকে আধানটা কিউ এ আসছে, তখন তোর একটা স্পিড আছে। সাপোজ এখানে যদি স্পিড v1 থাকে আর এখানে যদি স্পিড আছে v2 হয়, তাহলে গতিশক্তির পরিবর্তনটা কি হলো? এখানে গতিশক্তি ছিল হাফ m, যদি আধানটার ভর যদি m হয়, হাফ m v1 স্কয়ার, এখানে এসে সেটা হলো হাফ m v2 স্কয়ার হলো। তো অবশ্যই এখানে এসে তার বেগটা বৃদ্ধি পেল এবং তার গতিশক্তি বাড়লো। তাহলে গতিশক্তি নেট কত হলো? এতটা ওর গতিশক্তি পেল। এবার সেই গতিশক্তিটা পেল কোথা থেকে? অবভিয়াসলি এর যে স্থিতিশক্তি ছিল কিউভি, সেই স্থিতিশক্তি হারিয়েই কিন্তু এই গতিশক্তিটা লাভ করলো। অর্থাৎ হাফ m v2 স্কয়ার মানে v1 স্কয়ার ইকুয়াল টু কিন্তু তোমার কিউভি। এবার আমি যদি ভাবি যে এখানে ওর স্পিড 0 ছিল, মানে ইনিশিয়ালিও 0 ছিল, এখানে এসে স্পিড লাভ করেছে v, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার গতিশক্তি পরিবর্তন হবে হাফ m v স্কয়ার খালি, সেটাই ইকুয়াল টু হবে কিন্তু কিউভি, মানে এই স্থিতিশক্তিটাই তোমার এই গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ এই ভি মানে বেগ আর এই ভি মানে কিন্তু পটেনশিয়াল। তা সেক্ষেত্রে এই ভি যদি আমি বের করি, এই ভি ইকুয়াল টু হলো 2qv/m তার রুট। তাহলে এটা হলো কিন্তু একটা কোনো আধানের স্পিড একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যখন আসে, মনে থাকবে। এবার যদি আমি একটা ইলেকট্রনের কথা বিচার করি, একটা ইলেকট্রনের কথা যদি আমি বিচার করি, তাহলে আমরা একটা ইলেকট্রনের আধান কিউ ইকুয়াল টু জানি ই, এটা আমরা জানি। ফলে এবার যখন এই আধানটা একটা কোনো পয়েন্ট থেকে আরেকটা কোনো পয়েন্টে আসে যার বিভব ভি, তখন যে কাজ করতে হয় সেটা কি? ডাব্লিউ হলো কি? ইভি, মনে রাখবেন। এবং তখন তার একককে বলা হয় ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট কাকে বলে? একটা কোনো ইলেকট্রনকে যখন এক বিভব 1 ভোল্ট বিভবের মধ্যে দিয়ে যখন পাস করে, তখন যে পরিমাণ সে শক্তি লাভ করে বা শক্তি হারায়, তাকে বলা হয় কি? 1 ইলেকট্রন ভোল্ট। এবার যদি একটা ইলেকট্রনের বিচার করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওর স্থিতিশক্তি হলো ইভি, আর গতিশক্তি যদি হাফ m v স্কয়ার হয়, তখন কিন্তু v স্কয়ার ইকুয়াল টু হবে 2ev/m, v ইকুয়াল টু হবে √2ev/m। এটা কিন্তু স্পিড। অর্থাৎ একটা ইলেকট্রন যদি কোনো একটা মানে বিভবের মধ্য দিয়ে পাস করে, তখন সে যদি মানে কি বলবো গতিশক্তি গেইন করে স্থিতিশক্তি হারিয়ে, তাহলে তার যে স্পিডটা হয়, যে স্পিডটা বাড়ে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে পাস করার সময়, সেই স্পিডটা v ইকুয়াল টু হয় √2ev/m। তাহলে এই হলো শক্তি নিয়ে তোমার আলোচনা। শক্তি শেষ। এবার আমরা যেটা করব সেটা হলো সমবিভব তল। এটা কিন্তু লাস্ট টপিক। সমবিভব তল যদি পড়ে নিই, তাহলে কিন্তু আমাদের বিভবটা শেষ হয়ে যাবে। একটা কথা বলে রাখি, তোমরা চ্যাপ্টার গুলো পড়তে পড়তে তার সেট 1 সেট 2 মিনিমাম সেট 1 এর অঙ্কগুলো করে নিও, সেট 2 এর অঙ্ক পারলে করো, এবং সেট 3 এর অঙ্ক সেট 1 সেট 2 করার পর যখন একটু ম্যাচুরিটি চলে আসবে তখন করো, তাহলে বেটার হয়। আর সেট 1 আপাতত সেট 1 সেট 2 অঙ্ক করতে গিয়ে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে সেই অঙ্কটা ছবি তুলে আমাকে কমেন্টে দেবে বা অঙ্কটা লিখে আমাকে কমেন্টে দেবে, আমি ভিডিওর মাধ্যমে সেটা করে পাঠিয়ে দেবো। যাই হোক, চেষ্টা করছি এবার পয়েন্টটা বোঝানোর। সেটা হলো লাস্ট টপিক, সমবিভব তল। সমবিভব তল কথা বলে কাকে বলে? কথাটা বলতে শোনো, সমবিভব তল সিম্পল, এমন একটা তল যে তলে তোমার বিভব সবসময় সমান থাকবে, মানে বিভব সব জায়গায় সমান থাকবে, তখন তাকে বলা হয় সমবিভব তল। অবভিয়াসলি যদি একটা আধান কিউ কোথায় থাকে, তার চারপাশে যে গোলীয় যদি একটা তল কল্পনা করে নিই, তাহলে সেই গোলীয় তলের প্রত্যেকটা পয়েন্ট দেখো তোমার r দূরত্বেই হয়। তাহলে এই পয়েন্টে যদি বিভব মাপি, তাহলে v ইকুয়াল টু হয় q/kr। সিমিলারলি এই পয়েন্টের মাপলে কিন্তু v ইকুয়াল টু হয় q/kr, এই পয়েন্টও v ইকুয়াল টু q/kr। অর্থাৎ এই আধানটার জন্য এই গোলীয় তলের প্রত্যেকটা পোরশনে দেখো বিভব কিন্তু সমান হবে। অর্থাৎ এই বিভব, এই যে তলটা, এই তলটাকে তখন আমি বলবো কিন্তু সমবিভব তল। সিমিলারলি যদি কোনো তড়িৎ ক্ষেত্র এরকম হয়, একদম স্ট্রেট লাইন এরকম হয়,
তাহলে যদি মানে সুষম হয়, তাহলে এখান থেকে যদি আধান ধরি প্লাস কিউ আছে প্রচুর, তাহলে সেই সাপেক্ষে যদি একটা আমি ডিস্টেন্সে যদি একটা সমতল কল্পনা করি, সেই সমতলের গায়ে যদি যে কোনো পয়েন্টে যদি আমি বিভব মাপি, সেটা এখান থেকে সেম দূরত্বে হয়। ফলে এই যে সমতলটা, সেই সমতলটাকে আমরা বলবো কি সমবিভব তল। তার সমবিভব তলের ডেফিনেশন কি এক কথায়, যে তলে তোমার বিভব সবসময় সমান। এবার সমবিভব তলের কয়েকটা প্রপার্টি আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট দুটো প্রপার্টি হলো, এক নম্বর হলো সমবিভব তলে মানে সমবিভব তলের ওপরে একটা কোনো বিন্দু থেকে আরেকটা কোনো বিন্দুতে আধানকে নিয়ে যেতে কোনো কাজ করতে হয় না। দেখো মনে করো এটা একটা সমবিভব তল, এই আধানের এখানে যদি একটা আধানকে নিয়ে আসি, তাহলে একটা কাজ করতে হবে, সেটা সাপোজ ভি নাম দিলাম এ। সেখান থেকে যদি আমি ভিতরে এখানে কোথাও নিয়ে আসি, তাহলে ভিভি। অবভিয়াসলি এখান থেকে নামতে আবার একটা কাজ করতে হবে, সেটা কি ভিএ মাইনাস ভিভি, কারণ এই দুটোর পোটেনশিয়াল আলাদা। কিন্তু যদি আমি সমবিভব তলে এখান থেকে আমি এখানে নিয়ে যাই, তাহলে এখানে পোটেনশিয়াল কত ভিএ, এখানে পোটেনশিয়াল কত ভিবি সাপোজ ধরলাম। ওকে, এবার তাহলে কৃতকার যদি ডব্লিউ হয়, ডব্লিউ ইকুয়াল টু কি হবে, পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ ভিবি মাইনাস ভিভি। ওকে, এবার আমরা কি জানি, সমবিভব তলের প্রত্যেকটা পয়েন্টের বিভব তো সমান, দ্যাট ইজ ভিভি আর ভিএ ইকুয়াল, অর্থাৎ 0। তাহলে কি দেখা হলো, কোনো কাজ করতে হয় না। যদি কোনো কাজ করতে হতো তাহলে কি হতো, ওই দুটো পয়েন্টের মধ্যে যদি আধানকে নিয়ে যেতে কোনো রকম কাজ করতে হয়, তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে তৈরি হয় বিভব পার্থক্য। আর সমবিভব তলের ডেফিনেশনটা এটা যে প্রত্যেকটা পয়েন্টের বিভব সমান, তাহলে বিভব পার্থক্য কত হবে, 0। দ্যাট ইজ সমবিভব তলের একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে কোনো আধানকে কোনো রকম কার্য করতে হয় না। ক্লিয়ার? এটা এক নম্বর বিশাল বড় প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি হলো, একটা সমবিভব তলকে যদি আমি একটা সমবিভব তল আঁকি, সেই সমবিভব তলকে কোনো আধানের জন্য যে বলরেখাগুলো বেরায়, সেই বলরেখাগুলো সবসময় এই সমবিভব তলকে সমকোণে ছেদ করে, এটা বলছে। এটা প্রমাণ করার জন্য আমি লেট আস কনসিডার, এটা একটা পয়েন্ট এ, লেট আস কনসিডার যে এই মানে বলরেখাটা এই সমবিভব তলকে সমকোণে ছেদ করেনি। সাপোজ কোন একটা অ্যাঙ্গেল করে গেছে, সাপোজ এটা ধরলাম হলো, সাপোজ এটা এই তলটার সাথে, এই তলের যদি এটা স্পর্শক হয়, এই তলটার সাথে থিটা কোণ করে রয়েছে। যদি থিটা কোণ করে থাকে, তাহলে ই এর এদিকে একটা কম্পোনেন্ট তৈরি হবে, ই cos থিটা। যদি এই বরাবর বেরোতো তাহলে তো কোনো কম্পোনেন্ট হতো না, কিন্তু যদি এই বরাবর থাকে তাহলে অবভিয়াসলি এই বরাবর ই cos থিটা থাকবে, এই বরাবর ই sin থিটা থাকবে। আমি যদি ই cos থিটার কথা বিচার করি, তাহলে এই ই cos থিটার জন্য এখানকার আধানটা একটা বল ফিল করবে। সেই বলের জন্য সাপোজ এখান থেকেও এত দূর চলে গেল, তাহলে এটা যদি এ পয়েন্ট হয়, বি পয়েন্টে চলে গেল, তাহলে একটা কাজও করতে হবে। সেই কার্য কত, ডব্লিউ ইকুয়াল টু বল হলো ই cos থিটা আর ডিসটেন্স হলো এবি, তাহলে এই কাজ করতে হবে। এবার আমরা জানি সমবিভব তলে কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট নিয়ে যেতে কোনো কাজ করতে হয়, কোনো কাজ তো করতে হয় না, কারণ বিভব তো সমান হয়। দ্যাটস মিন দিস ডব্লিউ ইকুয়াল টু 0, দ্যাট ইজ ই cos থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ cos থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 90। দ্যাটস মিন বোঝা গেল যে তুমি যেদিকেই নাও না কেন, তোমার আলটিমেট থিটা ইকুয়াল টু 90 বেরাচ্ছে। অর্থাৎ এই ইটা কখনো এইভাবে নেই, এটা এইভাবেই রয়েছে, এই অ্যাঙ্গেলটা 90। তার মানে এখান থেকে কি প্রমাণ হলো, যে সমবিভব তলে বলরেখাগুলো সবসময় সমকোণে ছেদ করে। যাই হোক, এই চ্যাপ্টারটা এখানে শেষ করছি। আরো চ্যাপ্টারে যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ। আর পড়াগুলো নিজের বন্ধুদের সাথে শেয়ার করবে, তাহলে তারা চ্যাপ্টারগুলো তাদেরও কমপ্লিট হবে।